সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শ্রমিক ঠকানোর মামলাকে টানা হ্যাচড়া উল্লেখ করে ডক্টর ইউনূস বললেন, বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে দেশের মর্যাদা। বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ বলছে রাষ্ট্রপক্ষ। আরও 1.5 মাসের জামিন। এবং ঘূর্ণিঝড়ে আসছে কিনা জানা যাবে কাল। গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ। এখনো স্পষ্ট নয় গতিপথ। সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। সিনেমার গল্পকেও হার মানালো বাস্তবতা। 13 দিনের কিলিং মিশনের পর আধা ঘন্টায় হত্যা। বন্ধু আখতারুজ্জামান শাহীনের পরিকল্পনায় চরম নৃশংসতার শিকার হলেন এমপি আনোয়ারুল আজিম আনার। 2-3 মাস আগে রাজধানীর গুলশান ও বসুন্ধরায় শাহীনের ফ্ল্যাটে হয় হত্যার ছক। বিকেলে এ তথ্য জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা, তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন, যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই 2 জনকে তারা ঠিকঠাক করে দেয়। এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ, আর একজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড, উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে, সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে একটা সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বিষয়ে কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল। সেটা 13 তারিখ 2:51 মিনিটে তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে, এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা 2 জন 2টা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি, নিয়ে তারা চলে যায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশ চলে আসে, এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল 30 তারিখ, এই 2 জন তারা বাংলাদেশে চলে আসে। 16 তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল, ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডুতে থেকে ওইখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং চলে গেছে। আমরা যারা তদন্তকারী কর্মকর্তা, মানে 18 তারিখ তো একটা জিডি হয়েছে, গোপাল বিশ্বাস তার
কলকাতা পুলিশের কাছে জিডি করেছে। এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে, অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকেই কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে, কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে, কোনো সময় বিহার থেকেও রিং দিয়েছে, এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে। এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিকটিম কিন্তু এখনও ঠিক আছে। এবং সে সর্বশেষ একটা মেসেজ পাঠিয়েছে, মানে 18 তারিখের পরে মেসেজটা ছিল এরকম যে আমি দিল্লি যাচ্ছি, আমি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আমার সাক্ষাৎ হবে এবং মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যাবে সেখানে তার মন্ত্রী পাওয়ার বিষয় নিয়ে কথা হবে। সেই মেসেজগুলি যখন আমরা পেলাম, আমার তখনই সন্দেহ হচ্ছিল যে এরা আসলে মানে অপরাধীরা অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া, এবং তারা যখন তাদের নাম গন্ধ যেন না থাকে। এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনা তদন্তে কলকাতার পুলিশের একটি টিম ঢাকায় অবস্থান করছে। বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টো রোড ডিবি কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার। সরাসরি চলে যাব তার কাছে। কাউসার, আজ দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলন শেষে আমাদেরকে জানিয়েছিলেন ভারতের কিছু পুলিশের একটি টিম তারা এই হত্যাকাণ্ডের যে বিষয় সে তদন্তে অংশগ্রহণ করতে রাজধানী অর্থাৎ আমাদের ঢাকায় এখানে তাদের আসার কথা রয়েছে। এবং কিছু সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি যে 2 সদস্যের একটি টিম তারা বাংলাদেশে এসছেন এবং এই মুহূর্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তারা আছেন। তারা সেখানে তাদের তদন্তে কি পেয়েছেন এবং আমাদের এখানে যাদেরকে আটক করেছে তাদের কাছ থেকে কি ধরনের তথ্য গোয়েন্দা পুলিশ পেয়েছে, এই উভয় বিষয় আসলে তারা একে অপরের সাথে শেয়ার করছেন, যার মাধ্যমে তদন্তের কাজটি আরও এগিয়ে নেওয়া যাবে। আপনারা যেহেতু জানেন যে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কলকাতায় এবং এমন কথাও উঠেছে যে সেই লাশটি খণ্ড বিখণ্ড করে নানান টুকরো করে বিভিন্ন ট্রলি ব্যাগে নিয়ে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কলকাতার পুলিশ কিন্তু আসলে সেই জায়গাগুলো যারা হত্যাকারী রয়েছে তাদের কাছ থেকে শোনার পরে তারা বুঝতে পারবেন যে কোন জায়গায় আসলে কোন ব্যাগটি ফেলা হয়েছে এবং সেখানে তারা এখান থেকে তথ্য প্রদানের মাধ্যমে সেগুলো উদ্ধারের একটি চেষ্টা করতে পারবেন। কারণ একটি মরদেহ উদ্ধার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই বিষয়ে আজ সংবাদ সম্মেলনেও আমাদের গোয়েন্দা পুলিশ প্রধান বলেছিলেন যে হয়তো পুরো মরদেহের প্রতিটি টুকরো উদ্ধার করার আশা তারা করছেন না, তবে তারা আশা করছেন কিছু একটা অংশ হলেও যেন পাওয়া যায়, যার মাধ্যমে এই তদন্তটি তারা আরও এগিয়ে নিতে পারে। তো এই যে ভারতীয় পুলিশ আসার যে বিষয় রয়েছে তার এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আতাউর কাউসার। গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। দাঁড়িয়ে কবি সুফিয়া কামাল তিনি বক্তৃতা দেন, আমরা সেইটা উদযাপন করি। এখন প্রতি বছর এটা উদযাপন হয় এবং আমরা জন বৈশাখী ভাতা চালু করে দিয়েছি এবং সুন্দরভাবে করে। এবং আমাদের যে বিশেষ করে মেলাটা হয় এবং যে মানে বৈশাখী যে মিছিলটা হয়, প্রসেশনটা হয়, আজকে তো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সেটা আমাদের পয়লা বৈশাখ নববর্ষের যে। তো এই যে অ্যাচিভমেন্টকে আমরা আন্তর্জাতিকভাবে তো বাংলাদেশের জন্য নিয়ে আসতে পেরেছি। আজকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেখানে 41 পয়েন্ট বা কত 41-এর উপরে 41.5 ভাগের মতো দারিদ্র ছিল, আমরা 18.7 ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্র 25.1 ভাগ ছিল, সেটা 5.6 ভাগে আমরা নামিয়ে এনেছি। সাক্ষরতার হার 76 ভাগে আমরা বৃদ্ধি করেছি। মানুষের আয়ুষ্কাল 72 থেকে 73 বছর আমরা বৃদ্ধি করতে পেরেছি। খাদ্য, পুষ্টি, মানুষের আহার, বাসস্থান সবই ব্যবস্থা করতে পেরেছি। এবং মুজিব বর্ষ উপলক্ষে আমরা যেটা ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, আমরা কিন্তু ইতিমধ্যে সেটা অনেক দূর এগিয়ে গেছি। 22টা জেলা এখন ভূমিহীন গৃহহীন মুক্ত, 334টা উপজেলা গৃহহীন ভূমিহীন মুক্ত। আমাদের সামান্য যেটুকু আছে সেটা আমরা করে ফেলবো। প্রত্যেকে বিনা পয়সায় 2 কাঠা জমি আর একটা বাসা সেমি পাকা, সেখানে স্যানিটারি ল্যাট্রিন, পানি এবং বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এবং যাদের জীবন জীবিকার সুযোগ নেই তাদেরকে বিনা জামানতে এবং বিনা সুদে ঋণ দিয়ে তাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করেছে। আর অনেকেই হয়তো কাজ করে, চাকরি করে বা বাড়িটা নিয়ে রেখে দিয়েছে, বাইরে যে কোথাও কাজ করে আসে, কিন্তু একটা ঠিকানা তাদের হয়ে গেছে।
গণভবনে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দেখছেন সন্ধ্যার সময়। ঘূর্ণিঝড় আসছে কিনা জানা যাবে কাল। আবহাওয়া অফিস জানিয়েছে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি। সাগরে আপনার যে সুস্পষ্ট লঘুচাপ রয়েছে এটা হয়তো আগামীকাল আপনার নিম্নচাপ হতে পারে এবং এটা আরও ঘনীভূত হয়ে হয়তো পরশু দিনে সাইক্লোনের রূপ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য যখন সাইক্লোন আবার কোস্টের কাছাকাছি চলে আসবে সেই সময় তাপমাত্রা অটোমেটিক কমে যাবে। এটা ল্যান্ডফল এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশ কোস্টের আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল যদিও আসে সেক্ষেত্রেও সারা বাংলাদেশে একটা ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখছেন সন্ধ্যার সময়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে কন্ডিশন বোঝার আগে হেরে গেছে বাংলাদেশ। যদিও শিগগিরই ছন্দে ফিরবেন টাইগাররা, এমনটাই প্রত্যাশা নির্বাচক হান্নান সরকারের। প্রথম ম্যাচ অনেক সময় হয় না যে বোঝার আগেই একটা অঘটন ঘটে যায়, সেরকমটাই ঘটেছে আমার বিশ্বাস। কন্ডিশনটা ডিফারেন্ট ছিল, যেটা চ্যালেঞ্জ ছিল। টপ অর্ডার আমরা স্ট্রাগল করছি, এটা আসলে লুকোনোর কিছু নেই, লজ্জার কিছু নেই, এটা ফ্যাক্ট, এটা রিয়েলিটি। আমরা দেখছি যে আমাদের 1, 2, 3 ওই পজিশন থেকে যেভাবে আমরা চাচ্ছি সেভাবে পাচ্ছি না। তানজিদ তামিম জিম্বাবুয়ের সঙ্গে কিছুটা কন্ট্রিবিউট করেছে ডেবু হওয়ার পরেও, বাট সৌম্য লিটন একটু স্ট্রাগল করছে, শান্তর ব্যাটে আমরা খুব একটা রান পাচ্ছি না। বাট এরা প্রুভেন প্লেয়ার, এই স্টেজে আসার পরে তাদের আর প্রমাণ না, তাদের ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার। এই ছিল সন্ধ্যার সময়ে। জনপথের সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।